নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। শুরু করবো আজকে দ্য বিগ স্টোরি। আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, গত এক মাসে পালা বদলের সরকার, আর এই এক মাসে অন্তত তৃণমূল বা ঘাসফুলের যে কী অবস্থা হচ্ছে, এটা তো অন্তত বাংলার মানুষ দেখছেন, আর হারে হারে টের পাচ্ছেন খোদ তৃণমূল কংগ্রেস। এবার বিষয় হচ্ছে তৃণমূলের অন্দরে কি ঘটছে সেটাও মানুষ প্রত্যক্ষ করছে। আর এই তৃণমূলের অন্দরে তাহলে কি এবার মহাপ্রলয়? 15 বছরে বিশ্বস্ত সেনাপতি কি তবে এখন সবচেয়ে বড় কাঁটা? দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ করতেছে খোদ ব্যাংক ম্যানেজারকে চিঠি দিলেন অরূপ বিশ্বাস। নেপথ্যে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাপক চাপে ফেলার কোনো সুদূর প্রসারী চক্রান্ত প্ল্যান, নাকি নিজেকে বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা? কিন্তু অরূপের হাবভাব বুঝে 5ই জুন কোষাধ্যক্ষ বদলে মমতার পাল্টা মাস্টার স্ট্রোক। আর এই রাজনৈতিক নাটকের সূত্রপাত যে ফুটবল রাজপুত্র লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে, সেই সময় মেসি কাণ্ডে 3 ঘন্টা ম্যারাথন জেরার মুখেও এখন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী বললেন। আজ দ্য বিগ স্টোরিতে আমরা এক্সরে করব এই মুহূর্তের বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক বিস্ফোরণে। দেখতে থাকুন, আজকে শোনাবো আপনাদেরকে যে বিশ্বাসে ফাটলের সেই চাঞ্চল্যকর গল্প। সঙ্গে থাকবেন আপনারা, কারণ আগেই বলেছি আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে এই মুহূর্তে বিগ স্টোরিতে এদিকেই আমাদের নজর থাকবে। কারণ দেখুন, জনৈক কেউ বলে গিয়েছেন যে রাজনীতি নাকি শেষ কথা বলে রাজনীতিতে কিচ্ছু হয় না, কিন্তু রাজনীতিতে বিশ্বাস শব্দটা যে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে তা হয়তো আজকের বাংলার রাজনীতি না দেখলে, মানে বিশেষ করে বাংলার রাজনীতি না দেখলে বোঝা কঠিন। এবার সে বিগত 15 বছর ধরে তৃণমূল জামানার স্তম্ভ ছিলেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ 3-4 জন যে বিশ্বস্ত সেনাপতির নাম সবার আগে উঠে আসে, যার নাম প্রথম সারিতে আসতো, আজ তিনি নিজেই দলের সবচেয়ে বড় অস্বস্তির কারণ। আমি কথা বলছি না যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। আজ সেই বিশ্বাসেই যেন কোথাও চির ধরে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নিজেই আর বিশ্বাস করতে পারছেন না অরূপ বিশ্বাসকে। আর এই অবিশ্বাসের জেরে ঘটে গেছে এক নিঃশব্দ অথচ অত্যন্ত সুদূর প্রসারী একটা আইনি আর্থিক যুদ্ধ। আপনাদের এবার একটু গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করি। ধরে নিন, এই যে তৃণমূল কংগ্রেস, এই যে দলকে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়ে অরূপ বিশ্বাস কি কাণ্ড ঘটিয়েছে জানেন? নেতৃত্ব নিয়ে বিবাদ এবং স্বাক্ষরযুক্ত চেকের অপব্যবহারের আশঙ্কার কথা উল্লেখ করে তৃণমূল নেতা অরূপ বিশ্বাস দলের ব্যাংক অ্যাকাউন্টগুলি নাকি একেবারে সাময়িকভাবে স্থগিত, মানে যেটাকে সোজা ভাষায় ফ্রিজ করে রাখার অনুরোধ জানিয়ে সরাসরি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চিঠি দিয়েছেন। গত 12ই জুন পাঠানো সেই চিঠিতে তিনি নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ বলে দাবি করে লিখেছেন, সংসদীয় পরিষদীয় দলে নাকি ভাঙন ধরেছে। কোনো উপযুক্ত কর্তৃপক্ষ বা আদালত এই বিষয়ে সুরাহা না করা পর্যন্ত তিনি স্ট্যাটাস কো বা বর্তমান অবস্থা বজায় রাখার আর্জি জানিয়েছেন। ভাবতে পারছেন একবার দর্শক বন্ধুরা, যে দলের টিকিটে জিতে তিনি এত বছর ক্ষমতা ভোগ করলেন, মন্ত্রী হয়েছিলেন, সেই দলেরই আর্থিক মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার চেষ্টা কি করছেন বিশ্বাসবাবু, মানে অরূপ বিশ্বাস। কিন্তু রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল ইনস্টিংক্ট বা দূরদর্শিতা কতটা মারাত্মক এখানেও প্রমাণ হয়ে গেছে, কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। অরূপের হাবভাব তিনি অনেক আগেই টের পেয়েছিলেন, তৃণমূল সুপ্রিমো। আর তাই অরূপ 12ই জুন ব্যাংকে চিঠি পাঠানোর আগে, মানে 7 দিন আগে, 1 সপ্তাহ আগে, অর্থাৎ ঠিক 5ই জুন সমস্ত আইনি পদ্ধতি মেনে রেজুলেশন এবং মিনিটস করে অরূপকে সরিয়ে শুভাশিস চক্রবর্তীকে নতুন কোষাধ্যক্ষ বানিয়ে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ব্যাংক কর্তৃপক্ষ অরূপের চিঠিতে কোনো মান্যতা দিলই না, মানে দেয়নি। আর এটাই বোধ হয় মমতার আবারও সেই মাস্টার স্ট্রোক, বড় চাল। তৃণমূলের 15 বছরের জামানা অরূপ বিশ্বাস ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থাভাজন। কিন্তু সেই অরূপে কি আমরা মমতাকে চরম চাপে ফেলার চেষ্টা করছেন? কেন করছেন? 12ই জুন ব্যাংকে পাঠানো চিঠিতে নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ দাবি করে অ্যাকাউন্টে ফ্রিজ করা যে মরিয়া চেষ্টা অরূপ বিশ্বাস করেছিলেন, তা নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হচ্ছে দলের ভাঙনের কথা। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, অরূপ বিশ্বাস হঠাৎ কেন 12ই জুন এই চিঠিতে লিখতে গেলেন? তিনি কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মানে ঋত
বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে তিনি যোগাযোগ রেখে চলেছিলেন, যেটা শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে কোথাও কি ব্ল্যাকমেল করতে চাইছেন? কি চাইছেন বিশ্বাসবাবু? কালীঘাটের অন্দরে খবর, এই সংকটের সূত্রপাত কিন্তু একদিনে হয়নি। এর আগে যখন কালীঘাটে দলের একটি উচ্চ পর্যায়ের বৈঠক বসেছিল এবং সেখানেও দেখা গিয়েছিল যে বিষয়, এই উচ্চ পর্যায়ের বৈঠকে সেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই অরূপ বিশ্বাসের সঙ্গে একটা তীব্র তর্কাতর্কের পরিস্থিতি তৈরি হয়। আর এরপর থেকে যখনই কালীঘাট থেকে অরূপ বিশ্বাসকে ডেকে পাঠানো হচ্ছিল না, তিনি একের পর এক নানান অজুহাত দেখিয়েছেন। কালীঘাটে যাওয়াটাই ছেড়ে দিয়েছিলেন, মানে এড়িয়ে গেছিলেন। কালীঘাটে অন্দরে জল্পনা ছড়ায় অরূপ বিশ্বাস গোপনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সঙ্গে তলে তলে যোগাযোগ রাখছেন। আর এদিকে এই ঘটনা নিয়ে অরূপ বিশ্বাস তথা তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েননি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী তাপস রায়, সজল ঘোষের মতো বিধায়করা। দেখুন, একটু আগে একজন ফোন করেছিলেন, ফোন করে একটা বিষয় বললেন, তাকে আমি পরিষ্কার বললাম যে আমি মনে করি যে যার কথা বলেছেন তিনি একজন ডাকাত, সুতরাং আমাকে প্লিজ দয়া করে ফোন করবেন না। মানে কথা যখন বলেছি আমার কাছে কিছু তথ্য আছে, এটা শুধু ডিপোজিট, লেনদেন, টাকা পয়সার বিষয় নয়। ধরুন যে বিপুল পরিমাণ কাটমানি, এবার এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে এবং তার সঙ্গে যত যে অশান্তি সে তো অর্থের জন্যে। এখন কথাটা সেটা দেখতে হবে, আমি জানি না, সেগুলো তদন্ত সাপেক্ষ। এই কেসও করতে আবার সাপও বেরোবে। এই 2000 টাকাটা কোথায় গিয়ে দাঁড়াবে, কার গিয়ে দাঁড়াবে, এখন কোথেকে এসেছে, কে দিয়েছে, এ সমস্ত হবে। প্লাস এই টাকাটা কার কাছে থাকবে, এই টাকাটা ওই ডেপো ছেলেটা ভোগ করবে। ও লাইন নিয়েছে মোদিজির, একটুখানি লাইনটা একটু ডিফারেন্ট। जब खाने नहीं पाऊंगा तब किसी को खाने नहीं दूंगा, ভালো লাইন। যে এত জোর এত কথা বলছেন, অর্থাৎ এই আইনি স্বীকৃতি পাওয়া বিদ্রোহী গোষ্ঠীর হাত শক্ত করে দলের তহবিলের যে নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে মমতাকে কোণঠাসা করার একটা ছক কিন্তু কষা হয়েছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক তৎপরতার কাছে সেই চাল খড়কুটের মতো উড়ে গিয়েছে। কারণ 5ই জুন থেকে কোষাধ্যক্ষের আইনি দায়িত্ব তো শুভাশিস চক্রবর্তীর হাতে। আর এই বিষয়ে বিদ্রোহী শিবিরের ঘনিষ্ঠ তথা রাজনৈতিক মহলের অন্যতম মুখ সন্দীপন সাহা অবশ্য অরূপ বিশ্বাসের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, অরূপ বিশ্বাস চিঠি দিয়েছেন, তিনি কোষাধ্যক্ষ ছিলেন। তিনি মনে করেছেন এই চিঠিটা না দিলে হয়তো তৃণমূলের যে অ্যাকাউন্টটা রয়েছে তাতে অনিয়ম হতে পারে। তবে অনিয়ম ঠেকানো নাকি ক্ষমতা কবজা করা, সে উত্তর এখন জলের মতো পরিষ্কার। দেখুন সন্দীপন সাহা কি বলছেন। লাইন নিয়েছে মোদিজির, একটুখানি লাইনটা একটু ডিফারেন্ট। जब खाने नहीं पाऊंगा तब किसी को खाने नहीं दूंगा, ভালো লাইন। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য অরূপ বিশ্বাসের তরফ থেকে চিঠি দেওয়া হতো। সেটা অরূপ বিশ্বাস চিঠি দিয়েছেন, তিনি ট্রেজারার ছিলেন। তিনি মনে করেছেন যে এই চিঠিটা না দিলে হয়তো যে অ্যাকাউন্টটি তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটাতেও কিছু অনিয়ম হতে পারে, সেটাকে ভেবেই হয়তো তিনি চিঠি দিয়েছেন। এর বাইরে আমার কিছু বলার নেই, কারণ সেটা তিনি চিঠি দিয়েছেন ট্রেজারার হিসেবে, এটার উত্তর তিনিই ভালো দিতে পারেন। আপনারা বক্তব্য শুনলেন, আপনারা বক্তব্য দেখলেন যে কিভাবে দলের ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে খেলা চলছিল। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, অরূপ বিশ্বাস হঠাৎ দলের বিরুদ্ধে এমন বিদ্রোহী কেন হয়ে উঠলেন? নেতৃত্ব তার হাত ছাড়েননি কেন? নিজের দলের পিঠে এভাবে ছুরি মারতে গেলেন অরূপ? তার উত্তর লুকিয়ে রয়েছে একটা আন্তর্জাতিক কেলেঙ্কারির মধ্যে, কেলেঙ্কারি বটে। কারণ এই অরূপ বিশ্বাস যিনি যা কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে তার একটি কাণ্ড। আমি কথা বলছি বিশ্ব ফুটবলের রাজপুত্র যখন এসেছিলেন লিওনেল মেসি, মনে থাকবে গত বছর 13ই ডিসেম্বর মেসির কলকাতা সফর। প্রত্যেকে চেয়েছিল যদি এক ঝলক মেসির কাছে পৌঁছানো যায়, একবার দেখা যায়। কিনা যুব ভারতের ক্রীড়াঙ্গনের সেই নজিরবিহীন কেলেঙ্কারি আজ আমাদের কলঙ্ক। দল যখন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ওঠা আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে প্রশ্ন তোলে, তখন অরূপ কোনো সদুত্তর দিতে পারেননি, পারছেন না। উল্টে তিনি পুলিশের হাত থেকে বাঁচতে পলাতক ছিলেন। মানে বেশ কয়েকদিন তিনি বেপাত্তা ছিলেন, হাজিরা এগিয়ে যাচ্ছিলেন, আসবো না, কোথায় ছিলেন। আসলে এই সময়টাকে একটু পিছিয়ে যায়, ফ্ল্যাশব্যাক।
2025 সালের ডিসেম্বর মাস গোটা কলকাতা অনেক আগে থেকে সেজে উঠছিল, কারণ লিওনেল মেসি আসবে, তাকে সামনে থেকে একবারের একটা ঝলক দেখার জন্য প্রত্যেকেই চেষ্টা করেছিলেন। প্রচুর মোটা মোটা অঙ্কের টাকা দিয়ে, কেউ বা নানাভাবে নিজের সঞ্চিত গচ্ছিত অর্থ সেখানে জুড়ে দিয়েছিলেন একটা টিকিট কেনার জন্য, তাই তো। কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে বসেছিল একটা চরম সেদিন ছবি, বিশৃঙ্খলা, যেটা হয়তো বাংলার একটা 2 বছরের বাচ্চা ছেলেও চাইনি এরম একটি দিন ঘটুক। আর ভাঙচুরের বেলা, পর্যাপ্ত টিকিট থাকা সত্ত্বেও সাধারণ দর্শকরা মেসিকে এতটুকু দেখতে পাননি। কেন? কারণ অনুষ্ঠানে ভিভিভিআইপি বক্স এবং মাঠে রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রভাবশালী ব্যক্তিদের মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খলতা তৈরি হয়েছিল। প্রোটোকল ভেঙে অনেকেই মাঠে ঢুকে পড়েন, মাঠের ভেতরে বাইরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। আর এই অব্যবস্থাপনার কারণে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে চরম অস্বস্তির মধ্যে পড়তে, আমরা বলছিলাম না যেটা আমাদের কলঙ্ক, এটা গোটা দেশের কলঙ্ক হয়েছিল আন্তর্জাতিক মঞ্চে। এই ঘটনায় নাম জড়ায় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। ইভেন্টের প্রধান আয়োজক শতদ্র দত্ত যখন গ্রেপ্তার হন, তিনি জামিনে মুক্তি পেয়ে তিনি কিন্তু আবার সরব হয়েছেন, সোজা আঙুল তোলেন অরূপ বিশ্বাসের দিকে। শতদ্রর অভিযোগ অনুযায়ী অরূপ বিশ্বাস তার মন্ত্রী পদের দাপট দেখিয়েছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাই হাজার হাজার টিকিট তুলে নিয়েছিলেন। একবার ভাবুন, সব আমি নেব, সব আমার চাই। লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতি, মানে এখানেও দুর্নীতি করার একটা ইচ্ছা ছিল, আর হয়েছে সেটা। এই টিকিট জালিয়াতির অভিযোগ উঠেছে, তার তদন্তে নেমে যেন কেঁচো খুঁড়তে কেউ টেমেল বেরোচ্ছে, এবং এটাই মিলিয়ে ফেলছে বিধাননগর পুলিশ। টিকিটের কালোবাজারি নিয়ে আয়োজক শতদ্র দত্ত অভিযোগ করেছিলেন যে সল্টলেক স্টেডিয়ামে 70,000 টিকিট বিক্রির কথা হয়েছিল, কিন্তু তৎকালীন ক্রীড়ামন্ত্রী মানে অরূপ বিশ্বাস একাই ক্ষমতার জোরে তুলে নিয়েছিলেন 22,000 টিকিট। আর সেই সব টিকিট সাধারণ মানুষ পাননি, অন্যভাবে চড়া দামে হয়েছে কালোবাজারি, তারপর বিক্রি হলো। কিন্তু ঘটনার মোড় সম্পূর্ণ ঘুরে যায় যখন খোদ লিওনেল মেসির নিজস্ব একটি ম্যানেজমেন্ট টিম বিধাননগর পুলিশ কমিশনারের কাছে একটি অত্যন্ত সুস্পষ্টভাবে বিস্ফোরক ইমেল পাঠালো। সেই মেলে দাবি করা হয়েছে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মাঠে প্রবেশ করার পরই পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটে। কি ঘটলো আমরা সবাই দেখেছি। আন্তর্জাতিক নিয়ম প্রোটোকল ভেঙে লিওনেল মেসিকে স্পর্শ করেছিলেন, তার কাঁধে কোমরে হাত দিচ্ছিলেন, ব্যক্তিগত শুধুমাত্র সুরক্ষার পরিপন্থী এটা। শুধু তাই নয়, মন্ত্রীর আশপাশে থাকা অনুমোদিত ব্যক্তিরাও মাঠে ঢুকে পড়ার ফলে মেসি ব্যক্তিগতভাবে সেই সময় নিরাপত্তার অভাব বোধ করছিলেন। বাধ্য হয়ে নির্ধারিত সময়ের অনেকটা আগেই মেসি মাঠ ছাড়েন। এ নিয়েও একটা ক্ষোভ সেই সময় দর্শকদের মধ্যে ছিল, না পেয়েছেন তারা দেখতে, না পেয়েছেন সে ম্যাচটা দেখতে, কারণ সেই সময় ফুটবলে একটা শট দেবেন মেসি, এটাও অন্তত দর্শকরা চেয়েছিলেন, কিন্তু সব কিছুতে জল ঢেলে দিয়েছিলেন এই অরূপ বিশ্বাসরা। আন্তর্জাতিক স্তরে রাজ্যের সম্মান ধুলোয় মেশানোর এই গুরুতর অপরাধের তদন্তে নেমে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অরূপ বিশ্বাসকে মোট 3 বার নোটিশ পাঠায়। প্রথম নোটিশ ছিল এই জুন মাসে, মানে 4 তারিখ। এফআইআর দায়ের হওয়ার পর তাকে থানায় হাজির হতে বলা হয়। তিনি শারীরিক অসুস্থ তাই বললেন যে এড়িয়ে গেছেন। দ্বিতীয় নোটিশ গেল আবার 4 দিন পর 8ই জুন। তার অসুস্থতার সপক্ষে কোনো মেডিকেল নথি না থাকায় পুলিশ তার বাড়িতে নোটিশ পাঠিয়ে নির্দেশ দেয়, কিন্তু সেবারও তিনি হাজিরা এড়িয়ে গেলেন, বরং গেলেন সোজা কলকাতা হাইকোর্টে রক্ষা কবচের আবেদন করলেন। তৃতীয় নোটিশ 15 জুনের পর কলকাতা হাইকোর্ট তাকে তদন্তের সহযোগিতার নির্দেশ দিল। কি বলল? পুলিশ তাকে 48 ঘন্টার মধ্যে হাজিরার আলটিমেটাম দিল। চূড়ান্ত নোটিশ দেওয়া হলো অরূপকে। অবশেষে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় 18 জুন, মানে আজ সকালে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হতে বাধ্য হলেন কোর্ট আনকট বিশ্বাসবাবু। কলকাতা হাইকোর্টে আগামী 17 আগস্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দিল, শর্ত দিয়েছে যে পুলিশে ডাকলেই যেতে হবে, আদালতের অনুমতি ছাড়া কোথাও যেতে পারবেন না অরূপ বিশ্বাস।
আমি কোনো কথার উত্তর দেবো না, যেহেতু সাবজুডিস আমি এটা কোনো উত্তর, তোমাদের হাজার কোশ্চেন আছে, আমি একটার উত্তর একটাই বলছি, এরকম সাবজুডিস আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, যা বলার কোর্টে বলবো। এবং একটা কথা আজকেও বলছি, সত্যের জয় হবে। এটা সাবজুডিস ম্যাটার, আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না, যা বলার কোর্টে বলবো। আমি শুধু একটাই কথা বলবো, আলটিমেটলি সত্যের জয় হবে। আমি যা বলার কোর্টে বলবো, সেখানে আমি আর কোনো যে যা খুশি বলুন, আলটিমেটলি যখন কেসটা কোর্টে গেছে তো কোর্ট উইল ডিসাইড। সবাই গুরুতর অভিযোগ যা যা শুধু আপনাকে যা যা বলার কোর্টে বলবো, সাবজুডিস ম্যাটার, এর বাইরে একটা কথা আমি বলবো। আমার লয়ার বলেছেন যে আপনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না। শুনলেন কি বললেন? উনি বললেন যে যা বলার পরে বলবো, এটা সাবজুডিশিয়াল ম্যাটার, সত্যের জয় হবে। আচ্ছা, তাহলে তিনি 3 বার হাজির হয়ে গেলেন কেন? তিনি যদি এতটাই নিখুঁত হন, তিনি যদি নির্দোষ হন, এবং তিনি বলছেন যে সত্যের জয় হবে, এবং সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যা বলার পরে বলবো, তাহলে এতদিন কি যদি বলার থাকে তাহলে তিনি এলেন না কেন? মানে 4 নম্বর নোটিশে একটা আলটিমেটাম দেওয়ার পর তিনি এলেন, মানে এটাও অবাক তো হচ্ছে। এরপরও গোটা বিশ্বের দরবারে গোটা দেশের মাথা নিচু করে দিলেও তারপরে তার বলার থাকে, সেটি আমাদের বাঙালির লজ্জা। এদিকে আজকে দেখা গেল অরূপ বিশ্বাস তিনি হঠাৎ করে আবার ঘেমে নিয়ে গেলেন, ঘেমে নিয়ে একাকার হলেন। আরে বাবা, গরমের অবহত রয়েছে, একেবারে চূড়ান্ত আর্দ্রতাযুক্ত গরম, সেই গরমে নয়। প্রাক্তন মন্ত্রী তিনি একটু টেনশনও ছিলেন, এবং এই যে 22,000 টিকিটের কালোবাজারি এবং আর্থিক প্রতারণার একাধিক বাউন্সারের মুখে পড়তে হলো আজ অরূপ বিশ্বাস, সঠিক উত্তর দিতে পারেননি বলে সূত্রের খবর। 3 ঘন্টা পর যখন তিনি থানা থেকে বের হন, তখন তার চোখ মুখটা থমথম করছে। আগামী 22 জুন তাকে ফের তলব করা হয়েছে, আর তারপরে আলিপুর আদালতে গিয়ে তো পড়লেন চরম সংকটে, যেটা বলছিলাম যে খুব বিপাকে পড়ে গিয়েছেন এবং বেশ ঘেমে নিয়ে একাকার হলেন। ডিম আতঙ্ক, এই ডিম আতঙ্কে দীর্ঘক্ষণ বসেছিলেন তিনি আবার আইনজীবীর চেম্বারে, বেরোবই না ওখান থেকে যদি কেউ ডিম ছোড়ে। আরে যদি না মশাই ছুঁড়েছে, তাকে উদ্ধার করতে ডাকতে হলো পুলিশকে। কোনো ক্রমে পুলিশ বের করে নিয়ে গেল অরূপ বিশ্বাসকে। তবে কটাক্ষবান ছুটে এসেছে রাজনৈতিক মহল থেকে। কি বলছেন সজল খোসরা, রুদ্রনীল খোসরা থেকে? আজকে অরূপ বিশ্বাসও তো হ্যাট্রিক করেছে, অরূপ বিশ্বাসও হ্যাট্রিক করেছে, উত্তর না দেওয়ার, হাজিরা না হওয়া দেওয়ার। মেসি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ওর মাসতুতো ভাইকে, অরূপ বিশ্বাসকে, যে তুই আমার পেটে এত কাতুকুতু দিয়েছিলি বলেই আমি 3 গোল দিতে পারলাম, হ্যাট্রিক করতে পারলাম। হ্যাঁ, যাচ্ছে যাক, অরূপ বিশ্বাস যাচ্ছে যাক, ফেরে না যেন এটা মানুষ চায়। বাংলার সমস্ত মানুষ, বিশেষ করে এক্ষেত্রে যারা রাজনীতি করে না, যারা রাত জেগে ফুটবল দেখে, তারা প্রত্যেকে চায় অরূপ বিশ্বাস যেন বাড়ি না ফেরে, সে যেন জেলেই যায়। মেসির হ্যাট্রিক নিয়ে তো এটাই বলার যে তাদের মতো গুণী লোকেরা ভালো কাজে হ্যাট্রিক করে, আর এই অরূপ বিশ্বাসের মতো পাপীরা তারা অপরাধের হ্যাট্রিক করে। তফাৎটা আলাদা রকম, সবাই জানে। আর এই যে হঠাৎ করে ওই কি ফান্ড টান্ড এইসব ব্যাপারে সই করতে বেরিয়ে এলো, ছোটোবেলায় একটা কথা আমরা শুনেছিলাম, এইটা যেখানে সেইটা সেখানে, তো তেমনই আর কি অরূপ বিশ্বাস প্রমাণ করলেন, ফান্ড যেখানে উনিও সেখানে। অরূপ বিশ্বাস এখন এক দ্বিমুখী সংকটে জর্জরিত। একদিকে খোদ বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসির টিমের পাঠানো বিস্ফোরক ইমেল, 22,000 টিকিটের কেলেঙ্কারি নিয়ে পুলিশের সাঁড়াশি জেরা, অন্যদিকে নিজেকে বাঁচাতে দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ করার চক্রান্ত করতে গিয়ে খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস হারানো। অরূপ বিশ্বাস 12 জুন দলীয় অ্যাকাউন্ট লক করে যে শেষ মরিয়া চালটি চেলেছিলেন, 5 জুনের রেজলিউশনে সুভাষিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আগেই ভেস্তে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন তিনি চালকের আসনেই রয়েছেন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের হেভিওয়েট তৃণমূল নেতা এবং রাজ্যের বিদ্যুৎ তথা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের রাজনৈতিক কেরিয়ার বর্তমানে এক নজিরবিহীন সংকটের মুখে। রাজ্য রাজনীতিতে একাধিক দুর্নীতি মামলার জল যেভাবে তার মন্ত্রকের দিকে গড়াচ্ছে, তাতে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও উঠছে বড় সড়ো প্রশ্ন। বিশেষ করে টলিউড তথা বিনোদন জগতে তার একাধিপত্য প্রভাব নিয়েও তৈরি হওয়া বিতর্ক
তার ভাবমূর্তি অনেকটাই মলিন করেছে। দলের অন্দরেও তার ক্ষমতা অবস্থান আগের মতো নিষ্কণ্টক নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিরোধী শিবিরের ক্রমাগত আক্রমণ, দলের শীর্ষ নেতৃত্বের একাংশের ক্ষোভ, সব মিলিয়ে অরূপ বিশ্বাসের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপত্তি আজ এক গভীর কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। এবার কি করবেন অরূপ বিশ্বাস? নিজেকে কি বাঁচাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নতুন কোনো বিদ্রোহী রাজনৈতিক ফ্রন্ট তৈরি করবেন, মানে সেটাও কি পারবেন? নাকি মমতার এই মাস্টার স্ট্রোকের পর তৃণমূলের অন্যান্য নেতা মন্ত্রীদের মতো অরূপ বিশ্বাসেরও 15 বছরের রাজনৈতিক সাম্রাজ্য ভাবেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে? আমরা নজর রাখবো এই খবরের প্রতিটি মুহূর্তের আপডেটের দিকে। আজকের মতো বিগ স্টোরি আমরা এখানেই শেষ করব। আর দেখতে থাকুন পরবর্তী অনুষ্ঠানগুলো। নজর থাকবে সিএম।